ফজরের আজান দিলে আমি জেলের ভিতর যে ছেলে থাকি সেখানে নামাজ আদায় করে নিলাম। আজ ৯২ দিন থেকে আমি নীলফামারী জেলে আছি। সকালে সূর্য যখন উঠবে, জেলে ডিউটিরত হাবিলদার আমার সেলে আসলো। শামীম, কেমন আছো? স্যার আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। শোনো, তোমার তো কাল মাগরিবের পর ফাঁসি হবে। তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? আমার কোনো ইচ্ছা নাই, তবে আমার লাশটা যেন আমার চাচা চাচির হাতে সঠিকভাবে পড়ে, আর কিছুই না। কেন, তোমার বাবা নাই? যদি থাকতো তাহলে তারা আমাকে দেখতে আসতো আর আপনিও দেখতেন। কেন, কি হয়েছে? আমি যখন ছোট ছিলাম তারা তখন মারা যায়। সরি বাবা। আরে এসব বলতে হবে না। শোনো, আর একটা কথা, বিকালে জেলার স্যার, মংস অফিসার, শিক্ষা অফিসার আরও অনেক বড় বড় সরকারি অফিসার আসবে তোমার সাথে কথা বলার জন্য। তৈরি থেকো। আচ্ছা স্যার। হাবিলদার চলে গেল, আমি সেখানেই বসে থাকলাম। যাই হোক, আজ আর কালকের সকালটা মনে হয় দেখতে পারবো, তারপর আর দেখতে পারবো না। কালকেই আমার জীবনের শেষ দিন। এর মাঝেই আমার পাশের সেলের আসামিগুলো বলতেছে, শামীম ভাই, কাল থেকে তাহলে আমাদের সাথে আর থাকছেন না? কাল আপনার ফাঁসি হয়ে যাচ্ছে। হ্যাঁ ভাই। ভাই, আপনার কথা খুব মনে পড়বে। আপনার মতো ভালো মানুষ জীবনেও দেখি নাই। আপনাকে ছাড়া এই জেল কেমন করে থাকবো ভাই? আপনি যতদিন থেকে আছেন কাউকে কষ্ট কি জিনিস বুঝতে দেন নাই, সবাইকে হাসি খুশি রেখেছেন। বাবা শামীম, কিসের জন্য তোমার ফাঁসির রায় হয়েছে আমাদেরকে একটু বলবে? তোমার কালকে ফাঁসি হয়ে যাচ্ছে, কি এমন অপরাধ করছো যার কারণে তোমার ফাঁসির রায় হয়েছে? চাচা, বিকালে ডিসি স্যার আরো বড় বড় সরকারি স্যার আসবে। ওনারা চলে গেলে তারপর সব বলবো। আমি সেখানেই বসে বসে আল্লাহর নাম জপতে থাকলাম। জীবনে অনেক পাপ করেছি, জানি না উপরওয়ালা আমাকে ক্ষমা করবে কিনা। তবু তো আমার মালিকের কাছে ক্ষমা চাইতে কোনো সমস্যা নাই। সকালে 2টা রুটি আর পানি ভরা ডাল দিল খেতে। আজ ৯২ দিন থেকে এখানে সকালে এসব খাবার খাচ্ছি। এসব খেতে আমার মোটেও কোনো কষ্ট হচ্ছে না। কষ্ট তো বেঈমানের জন্য হচ্ছে, যারা আমার সাথে বেঈমানি করেছে, যাদের কারণে আজ আমি জেলে আছি, যাদের কারণে আজ আমি ফাঁসির আসামি। আমার যে দোষ নাই তা কিন্তু না, আমিও অনেক বড় অপরাধ করেছি, তাই তো ফাঁসি হচ্ছে আমার। বিকালের দিকে ডিসি, মৎস্য অফিসার, শিক্ষা অফিসার, জজ সাহেব আরো বড় বড় সরকারি লোক আমার কাছে আসলো। সত্যি বলতে এই জেলে তেমন ফাঁসির আসামি খুঁজে পাওয়া যায় না। নীলফামারী জেলাতে যে অপরাধী নাই তা কিন্তু না, তবে আমি মনে হয় ফাঁসির আসামিদের মধ্যে এমন একজন যাকে দেখার জন্য আর কথা বলার জন্য এনারা এসেছে। আমার ইউনিয়ন বাদেও আশেপাশের আরও ইউনিয়ন খোঁজ করলে মনে হয় ফাঁসির আসামি পাওয়া যাবে না। যখন নাকি আমাকে ফাঁসির রায় দেয়, তখন আমার চাচা চাচির বাড়িতে নাকি অনেক দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসছিল, কারণ আশেপাশে তো কোনো ফাঁসির আসামি ছিল না। শামীম, তুমি তো আদালতে সব দোষ তোমার কাঁধে নিয়েছো, কিন্তু যতদিন থেকে তুমি জেলে আসো একদিনও তোমাকে দেখে অপরাধী মনে হয় নাই। আমরা আজ এখানে এতজন এসেছি কি কারণে জানো? তোমার ফাঁসির রায় হলো কেন তা জানতে। জজ সাহেব অবশ্যই আমাদের বলেছে, তবুও তোমার মুখ থেকে শুনতে চাই। স্যার সব বলবো, তবে একটা অনুরোধ আছে। কি বলো? এখানে যত আসামি আছে তারা সবাই জানতে চায় কেন আমার ফাঁসি রায় হলো এবং কেন আমি অপরাধ মাথা পেতে নিলাম। হাবিলদার, সব কয়েদে কি ডাকো। তারপর হাবিলদার সব কয়েদিকে জেলের মাঝমাঠে নিয়ে আসলো। আমার সামনে সব সরকারি লোক আর চারদিকে সব কয়েদি। তাহলে শুনুন সবাই। অতীত, আমি তখন খুব ছোট। আব্বা আর মা দুজন কাজ করে সংসার চালাতো। আব্বা অন্যের জমিতে কাজ করত, আর আমার মা, সেও অন্যের ক্ষেতের সব কাজ করত। সত্যি বলতে কি জানেন স্যার, আমাদের উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে গরিব জেলা যদি থাকে তাহলে আমাদের নীলফামারী জেলা, তারপর লালমনিরহাট জেলা এবং কুড়িগ্রাম জেলা। ১৯৯৬ থেকে ২০০৫ সাল পর্যন্ত অভাব অনটন কি তা এই জেলার প্রত্যেকটা মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছে। স্যার, এই 3 জেলার মানুষ বড় গরিব ছিল। জানেন স্যার, আমি যখন খুব ছোট তখন দেখেছি পেটের ক্ষুধার জ্বালায় মানুষ কচু সিদ্ধ করে খেয়েছে।